তো শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া হল্ট। তো তোমরাও সোজা কৃষ্ণনগর থেকেও আসতে পারো। তো কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে তোমরা বাস বা টোটো বা অটোতে করে সোজা চলে আসতে পারো হুলোরঘাট। তারপরে হুলোরঘাট পেরিয়ে লঞ্চে করে বা বোটে করে তোমরা চলে আসতে পারো মায়াপুর ঘাটে। তো আমরা এসেছিলাম বিষ্ণুপ্রিয়া হল থেকে, কারণ বিষ্ণুপ্রিয়া হল থেকে খুব তাড়াতাড়ি এই মায়াপুর ঘাটের এখানটায় পৌঁছানো যায়, অতক্ষণ বাসে বা অটোতে বসে থাকতে হয় না। তো তারপরে ফেরিতে টিকিট কেটে নিলাম 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে বসে পড়লাম এবং পৌঁছে গেলাম মায়াপুর। একদম মায়াপুর ঘাট থেকে নেমেই কিছুটা হাঁটলেই তোমরা মায়াপুর মন্দিরে পৌঁছে যাবে। তো মন্দিরের মধ্যে প্রবেশ করেই তোমরা সবার প্রথমে যে মন্দিরটা দেখতে পাবে সেটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। আমি সামনে যে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি এটা। এই মন্দিরে বিভিন্ন ধরনের ঠাকুরের প্রভুপাদের ছবি, মূর্তি এবং উপরে একটা লোটাস টাইপের টেম্পেল আছে। তো তারপরে আমি সোজা চলে যাচ্ছি মেন মন্দিরের কাছে। এবারে বলে রাখি, এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু তোমাদের ব্যাগ, মোবাইল, জুতো সবকিছুই কাউন্টারে জমা রাখতে হয়। তো এই মন্দিরের পাশেই আর কি কাউন্টার আছে। আর এই মন্দির কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর আবার খুলে যায় 3:30 থেকে। তারপরে চলে আসছে এই মেন মন্দিরটা। মেন মন্দিরটা দেখো এখনো সকলের জন্য খুলে দেওয়া হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। এছাড়া মায়াপুরে গেলে তোমরা আরো যে আকর্ষণীয় জায়গা দেখতে পাবে সেটা হলো এই লোটাস গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল লোটাস বা পদ্ম ফুল বানিয়ে আর এর মধ্যে রাখা হয়েছে কিছু কচ্ছপ। তো যা অনেকেই কচ্ছপকে যেহেতু পুজো করেন সেই জন্য অনেকেই এখানে পয়সা দান করতে পারেন। তো এই লোটাস গার্ডেনটা আছে মায়াপুরের গার্ডেনের মধ্যে। মায়াপুরে অনেক খোলা স্পেস, যেহেতু অনেকটা বড় এরিয়া, সেই জন্য তোমাদের ওখানে বসে রেস্ট নেওয়ার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য জায়গাটা খুবই সুন্দর। এরপরে চলে আসি এই জায়গাটা। এখানে কিন্তু 108 বার ঘুরলে নাকি ভগবানকে প্রদক্ষিণ করা হয়। তো তোমরা গেলে অবশ্যই এখানে ভগবানকে প্রদক্ষিণ করতে পারো। তো এই জায়গাটাকে ভীষণ শুভ বলে মানা হয়। তারপরে দেখো, এরপরে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো গৌড়ীয় মঠ। এখানে তোমরা মায়াপুর বেড়াতে গেলে এই সমস্ত জায়গাগুলোতে তোমরা থাকতে পারবে, কিন্তু এখানে থাকার জন্য কিন্তু সকাল 9টার মধ্যে তোমাদেরকে লাইন দিতে হবে। দিয়ে চেক আউট কেউ যদি করে তাহলে তোমরা সেই রুমটা বুক করতে পারবে। এছাড়া মায়াপুর গেলে তোমাদের আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু এই গোশালা। আর এই গোশালা থেকে তোমরা অনেক ঘি, মধু অনেক কম দামে পেয়ে যাবে এবং যেগুলো খুবই খাঁটি। তারপরে তোমরা আরও যেটা দেখতে পাবে মায়াপুর গেলে সেটা হচ্ছে এই ফুলডোম থিয়েটার, মায়াপুর ফুলডোম থিয়েটার, যেখানে আর কি বিভিন্ন ধরনের চক্র, ভগবানের বিভিন্ন ধরনের জীবন চক্র বা জীবন দশা দেখানো হয়। আর 40 মিনিট ধরে পাওয়ার প্লের মাধ্যমে এই আর কি ভগবানের জীবন চক্র দেখানো হয়, আর যেটার জন্য তোমাদের কাটতে হবে টিকিট, আর টিকিটের মূল্য 100 টাকা। এছাড়া তোমরা মায়াপুর গেলে দেখতে পাবে এই যে রাধাকুঞ্জ, শ্যামকুঞ্জ, যেগুলো কিন্তু গৌড়ীয় মঠের মধ্যে আছে। এছাড়া তোমরা মায়াপুরে গেলে 4 বেলা ফ্রি প্রসাদ পেতে পারো, এখানে কোনো পয়সা নেওয়া হয় না। আমি কিন্তু মায়াপুরের ডিটেলস ভিডিও অনেক আগেই শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিও। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। তো নবদ্বীপে কি কি দর্শনীয় স্থান আছে, ওখানে কিন্তু প্রচুর দর্শনীয় স্থান আছে এবং গৌড়ীয় মঠ আছে, সেগুলোই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো তোমরা নবদ্বীপে গেলে আর কি মহাপ্রভুর এই 60 ফুট উচ্চতার দৈর্ঘ্য একটা মূর্তি দেখতে পাবে। এছাড়া ওখানকার দর্শনীয় স্থানের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো সোনার গৌরাঙ্গ। এছাড়া ওখানে আরও একটি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা গোপালকে আর কি তোমরা দোলনা দিতে পারবে। হ্যাঁ, একদম ঠিক, তোমরা ওখানে গেলে সবাই আর কি গোপালকে দোলা দিতে পারবে। তো এরপরে আমরা প্রবেশ করছি নরহরি ধামে, আর এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। তো প্রসাদের জন্য তোমাদেরকে অবশ্যই 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে দেখো মহাপ্রভুর জীবন দশার বিভিন্ন ধরনের চিত্র এখানে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা একদম পুরোপুরি জীবন্ত মনে হচ্ছে। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন জগন্নাথ মিশ্র ও সচিমাতার দ্বিতীয় সন্তান। আর মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন 18 ফেব্রুয়ারি 1486 সালে নবদ্বীপে। আর প্রভু জন্মগ্রহণ করেছিলেন একটি নিম গাছের তলে, সেই জন্য তাকে নিমাই বলেও ডাকা হতো। আর গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং একদম গৌরবর্ণ, সাদা বা সোনার মতো, তাই তাকে গৌরাঙ্গও বলা হতো। এখনো পর্যন্ত তাকে সোনার গৌরাঙ্গই বলে আখ্যা দেওয়া হয়।
আর মহাপ্রভুর জন্মস্থান বলে কথা, তো মহাপ্রভুর জন্মস্থান এই পবিত্র স্থানে আমি যে আসতে পেরেছি বা আমি যে ভ্রমণ করতে পেরেছি বা মহাপ্রভুর এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য আমি যে দর্শন করতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আর এরকম এখানে এতটা সুন্দর সুন্দরভাবে জায়গাগুলো দেখানো আছে, কিন্তু প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ সব মঠগুলোতে কিন্তু ক্যামেরা একেবারে অ্যালাউ নয়। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কৃষ্ণের লীলা দেখানো হয়েছে। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই যে সোনার গৌরাঙ্গ দেখানোর জন্য। কিন্তু তোমাদেরকে কাছে আমি খুবই দুঃখিত, কারণ সোনার গৌরাঙ্গ যেখানে আছে সেখানে কিন্তু একেবারেই ফোন অ্যালাউ নয়। একদম মানে বাইরের গেট থেকেই তোমাদেরকে ফোন, ভিডিও ক্যামেরা সব কিছুই অফ করে তারপরে আর কি প্রবেশ করতে হবে। তো ভগবানের বিভিন্ন জীবন দশার রূপ দর্শন করতে করতে আমি চলে গেছিলাম এমন একটা অপরূপ জায়গায় যেখানে আমার সৌভাগ্য হয়েছে মানে একদম সত্যিকারের গোপালকে দোলনা দেওয়ার। তো তোমরা যদি সেই দৃশ্য উপভোগ করতে চাও তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর এটা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি আর কি দাঁড়িয়ে আছেন এরকম একটা জায়গায়। আর এখানে ভগবানের বিভিন্ন জীবন। তারপরে মহাপ্রভু শ্রীচৈতন্যের লীলা দেখতে দেখতে আমরা প্রবেশ করেছিলাম একটি মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটির মধ্যেও বিভিন্ন ঠাকুরের আর কি লীলা দর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম স্ট্যাচুর মাধ্যমে। আর যেগুলো কিন্তু খুবই মানে যত্ন সহকারে রাখা হয়েছে, আর এগুলো প্রত্যেকটাই ছিল কাঁচের মধ্যে সংরক্ষিত, কেন কি এগুলো অনেক পুরনো দিনের দেবতাদের মূর্তি। তো রাধে রাধে। আর এই মানে নবদ্বীপ দর্শন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রভুর লীলা দর্শন করার সুযোগ পেয়েছি। তো তোমরা যদি এই লীলা দর্শন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু নবদ্বীপ ধামটা ভালো করে ঘুরে দেখতে হবে। আর নবদ্বীপ মায়াপুর এমন একটি জায়গা যে বারবার যাওয়ার পরেও আবারও যাওয়ার ইচ্ছে হয়, এতটা সুন্দর, এতটা মানে কি বলবো, গেলেই আমাদের মন ভীষণ শান্ত হয়ে যায়। তারপর আসছে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে আমি একটি গোপালকে, এরকম ছোট্ট গোপাল আছে যাকে দোল দেওয়ার আর কি সুযোগ পেয়েছিলাম। তো দেখো গোপালটা জাস্ট কতটা সুন্দর। আর ওখানে তোমরা সবাই গিয়ে গোপালকে দোলা দিতে পারবে। আর এই ছোট্ট গোপালের পাশে একটা রাধেও ছিল, যাকে খুব সুন্দর একটা পোশাক পরানো ছিল, শীতের পোশাক। আর তার ঠিক পাশেই ছিল একটা নরসিংহদেবের মূর্তি এরকম সুন্দর, আর যেখানে লাইটিং হচ্ছিল। তো তোমরা এই মিউজিয়ামটাতে গেলে এটা দেখতে পাবে। আর এইবারে দেখো আমি এই গোপাল ঠাকুরকে দোল দিচ্ছি, এটা খুবই ভালো লেগেছিল আমার। আর এখানে যতজনই দর্শনার্থী যান প্রত্যেকেই পুণ্যার্থীরা প্রত্যেকেই আর কি এই গোপালকে কিন্তু অবশ্যই দোলা দিয়ে আসেন। আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক পয়সা, তো সেখানে তোমরা প্রণামী হিসেবে দিতে পারো। তারপরে দেখো এখানে বিভিন্ন ধরনের ঠাকুর পঞ্চতত্ত্বের আর কি স্ট্যাচু ছিল। তারপরে দেখো পঞ্চতত্ত্বের মূর্তিগুলো কতটা সুন্দরভাবে এখানে বানানো হয়েছে। তারপরে পাশে দাঁড়িয়ে আছেন ব্রহ্মা। এইভাবে এখানে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে আর প্রত্যেকটা জীবন দশা খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে এবারে চলে আসি নবদ্বীপের সব থেকে যে মানে আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে এই নবদ্বীপের মহাপ্রভু শ্রীচৈতন্যর সব থেকে বড় মূর্তি। আর তোমরা কি জানো এই মূর্তিটির উচ্চতা কত? দীর্ঘ মহাপ্রভু শ্রীচৈতন্যের মূর্তিটির দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট, মানে একদম 60 ফুট উচ্চতা ছিল। আর এখানে কৃষ্ণের বিভিন্ন বাল্যবেলার আর কি ছবি দেখানো হয়েছে বিভিন্ন ধরনের। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে বিভিন্ন ধরনের আরতির আয়োজন করা হয়। তো তোমরা যদি আরতিতে অংশগ্রহণ করতে চাও তো তোমরা একটু সন্ধ্যের মধ্যেই আর কি এখানে চলে যেও। আর এখানে জগন্নাথ মহাপ্রভুরও মূর্তি আছে, মানে এখানে প্রত্যেকটা ভগবান, প্রত্যেকটা ঈশ্বরেরই মূর্তি এখানে খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। তো তারপরে দেখো এখানে মানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে আর মহাদেব থাকবে না, সেটা কি হয়? এখানে দেখো একটা সুন্দর পাহাড়ের উপরে মহাদেবের ছবিও আঁকা মানে রাখা হয়েছে। আর এখানে বৈষ্ণোদেবীর যে মন্দির সেটাও রাখা হয়েছে।
তো আমার তো নবদ্বীপ ধাম থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, অগত্যা বাড়ি তো ফিরতেই হবে। তো যতগুলো পেরেছি মোটামুটি একদিনে অনেকগুলোই আর কি ধাম দেখার, দর্শনীয় স্থান বা ধাম তোমরা যাই বলো, সেগুলো কিন্তু দেখেছি। আর সবাই যায় মায়াপুরে আর কি বিভিন্ন মন্দির দেখার জন্য, কিন্তু মায়াপুরে কিন্তু বেশ কয়েকটা মঠ আর ওই বড় মন্দিরটাই আছে। কিন্তু আমি বলবো নবদ্বীপে কিন্তু মায়াপুরের থেকে অনেক বেশি দর্শনীয় স্থান আছে। তো তোমরা যদি যাও তাহলে অবশ্যই মায়াপুরের সঙ্গে সঙ্গে নবদ্বীপ ধামটাও ঘুরে দেখো। তারপরে আমরা গেছিলাম নরহরি ধাম দর্শন করতে, আর নরহরি দর্শন দেখো অবশ্যই ধামের পরে আমরা চলে গেছিলাম জল মন্দিরে। আর জল মন্দিরটা এতটাই সুন্দর, মানে চারিদিকে জল, মাঝখানে শুধু একটা মন্দির এরকম দাঁড়িয়ে আছে, অপরূপ দৃশ্য। আর এই মন্দিরে কিন্তু তোমরা বোটে করে যেতে পারবে। আর ঠিক জল মন্দিরের পাশেই আছে এরকম ছোট্ট ছোট্ট মঠ, এবং এই জল মন্দিরে গেলে তোমরা আরও একটা দর্শনীয় জিনিস দেখতে পাবে। সেটা হলো এখানে কিন্তু হরিণ পার্ক বা ডিয়ার পার্ক। এখানে অনেকগুলো ডিয়ার বা হরিণকে খাঁচার মধ্যে করে রাখা হয়েছে। আর এখান থেকে তোমরা ওই হরিণদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের আর কি সবজির খোসা পেয়ে যাবে, বা বিভিন্ন ধরনের কুমড়ো বা এই টাইপের সবজি পেয়ে যাবে, যেগুলো তোমরা এই হরিণকে খাওয়াতে পারবে। তো দেখো এখানে কতগুলো হরিণ ছিল। তো হরিণ হয়তো আমরা অনেক মানে জুতে গিয়ে অনেক দেখেছি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো হরিণকে স্পর্শ করার সুযোগ এসেছিল। তো এখানে দেখো ওরা এই বাচ্চাগুলো কত কত কিউট। তো তোমরা ওদেরকে আদরও করতে পারবে। জাস্ট এখানে সবাই আর কি সবজি এরকমভাবে কিনে ওদেরকে খাওয়ায়, আর ওরা কিন্তু ডাকলেই সোজা চলে আসে এরকম খাওয়ার জন্য। আর ওরা বেশ সুন্দর দেখতে সবাই, আর বেশ মানে শান্ত হরিণগুলো। যেমন বুনো হরিণগুলো যতটা ছটপটে হয়, এরা কিন্তু সেরকম নয়। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে হরিণগুলো খাচ্ছিল। তো এইটা আমার খুব ভালো লেগেছে নবদ্বীপের একটা আর কি দর্শনীয় স্থান হিসেবে। আর নবদ্বীপে এত এত মঠ আছে, এত দর্শনীয় স্থান আছে, সেগুলো কিন্তু একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। তো আমাদের যতটুকু সম্ভব হয়েছিল আমরা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর ঠিক এই মন্দির বা ডিয়ার পার্কের পাশে, মানে জলমন্দিরের পাশেই আছে এরকম ফুলের কিছু আর কি জায়গা, যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ করা হয়েছে। আর শীতকালগুলোতে তোমরা যদি যাও তাহলে এই ফুলগুলো একদম ভরে ভরে থাকে, আর এই জায়গাগুলো এরকমভাবে থাকে। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগে না। যদি তোমরা কোনো হরিণকে খাওয়াতে চাও তাহলে তোমাদের 10 টাকা করে ওই সবজিগুলো কিনতে হবে আর কি। তো তোমরা দেখে জানিও যে নবদ্বীপের ভিডিও বা নবদ্বীপ ধামের ভিডিও তোমাদের কেমন লাগলো।